16 বছর বয়সী এক কিশোরীকে এক ছাত্র নির্মমভাবে খুন করে। এই ঘটনার পর খুনির ধনী বাবা থানায় এসে ঘটনাটিকে হালকা করার চেষ্টা করে বলেন, আমার ছেলে মজা করার জন্য এটি করেছে, তার বেশি আর কিছুই না। মানে চিন্তা করো ভাই, বাপের মানসিকতা। তিনি পুলিশকে আরও বলেন, দেখুন, আমার ছেলে পুলিশ দেখে একটু ঘাবড়ে গেছে, আমি ওর মন ভালো করার চেষ্টা করছি, প্রয়োজনে আমরা মেয়েটির পরিবারকে কিছু ক্ষতিপূরণও দিতে পারি। তার এই কথায় উপস্থিত উভয় পক্ষই তীব্রভাবে ক্ষুব্ধ হয়। অবশেষে নিজের ছেলের অপরাধের ভয়াবহতা বুঝতে পেরে তিনি তার স্ত্রীকে ফোন করে ছেলেকে খুঁজে বের করতে বলেন, যাতে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যায়। কিন্তু তারা থানা থেকে বের হওয়ার আগেই এক অভাবনীয় ঘটনা ঘটে। নিহত মেয়েটির বাবা ক্ষোভে ফেটে পড়ে হঠাৎ করে খুনির বাবার উপর ঝাঁপিয়ে পড়েন এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করেন। পুলিশ অনেক কষ্টে তাদের আলাদা করে। তখন খুনির বাবা চিৎকার করে বলেন, আমার ছেলেও তো একজন ভুক্তভোগী, আপনার মেয়ের আচরণ কি খুব ভালো ছিল? নিজের মৃত মেয়েকে নিয়ে এমন অপমানজনক কথা শুনে বাবা আবার হিংস্রভাবে তেড়ে আসেন। তিনি চিৎকার করে বলতে থাকেন, এই শয়তানদের আমি আমার মেয়ের সাথে কবর দেব। কিন্তু পুলিশরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নিহত মেয়েটির বাবা যা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তা হলো খুনির বয়স 18 না হওয়ায় সে আইনের ফাঁক গলে হয়তো ছাড়া পেয়ে যাবে। আর এই সুরক্ষায় খুনি এবং তার সঙ্গীদের আরও নির্ভীক ও হিংস্র করে তোলে। সেই রাতেই তারা সাদা পোশাক পরা আরেকটি মেয়েকে তাদের পরবর্তী শিকার বানায়। মেয়েটিকে তারা একটি নির্জন গলিতে জোর করে ধরে নিয়ে যায়। এরপর তারা মেয়েটিকে একটা গুদামে নিয়ে গিয়ে তার সাথে অন্যায় কাজ করে এবং পুরো ঘটনাটি ভিডিও করে রাখে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, তারা সেই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। কিছুদিন পর পুলিশ নদীর ধার থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার করে। তার শরীরে সাদা পোশাকের কিছু ছেঁড়া অংশ ছাড়া আর কিছুই ছিল না। লিয়াং নামের এক পুলিশ কর্মকর্তা তার দলকে সাথে সাথে কাছাকাছি নিখোঁজ হওয়া ব্যক্তিদের সম্পর্কে খোঁজ নিতে নির্দেশ দেন। পুলিশ খুব দ্রুতই নিহত মেয়েটির বাবা লি চ্যাংফিংকে খুঁজে বের করে। যখন তাকে মেয়ের মৃতদেহ শনাক্ত করার জন্য নিয়ে যাওয়া হয়, তিনি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না যে নিথর হয়ে পড়ে থাকা শরীরটা তার মেয়ের। কিন্তু মেয়ের হাতের বিশেষ নকশাটি দেখার সাথে সাথেই তিনি কান্নায় ভেঙে পড়েন। ওটা ছিল তার মেয়ে লি কিয়ানের একেবারে নিজস্ব একটি ট্যাটু। লি চ্যাংফিংয়ের স্পষ্ট মনে আছে, তিনি একদিন মেয়েকে এর অর্থ জিজ্ঞেস করেছিলেন। মা হারা মেয়েকে কোনো অভাব বুঝতে না দেওয়ার জন্য তিনি সবসময় তাকে আগলে রাখতেন। কাজ থেকে ফিরে যতই ক্লান্ত থাকুন না কেন, বাড়ি ফিরে প্রথমেই মেয়ের ঘরে যেতেন। সেই মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য যখন তিনি সকালে মেয়েকে স্কুলে পাঠাচ্ছিলেন। কে জানতো সেটাই হবে তাদের শেষ দেখা। তিনি তখন মরিয়াভাবে পুলিশ কর্মকর্তা লিয়াংকে মেয়ের মৃত্যুর কারণ সম্পর্কে জিজ্ঞেস করেন, কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট তখনও আসেনি। তাই লি চ্যাংফিং দিনরাত থানার মধ্যেই অপেক্ষা করতে লাগলেন। তার একটাই আশা, যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের মৃত্যুর কারণ জেনে খুনিকে শাস্তি দেওয়া। অবশেষে যখন লিয়াংয়ের দল রিপোর্টটি হাতে পায়, তার ভেতরের তথ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা লি চ্যাংফিংকে তা জানাতে দ্বিধা বোধ করেন। ফরেনসিক পরীক্ষায় জানা যায়, লি কিয়ানকে শুধু নির্যাতন করা হয়নি, বরং কোনো একটি শক্ত বস্তু দিয়ে তার শরীর ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য ছিল, খুনিরা তাকে জোর করে অতিরিক্ত পরিমাণে আইস নামক এক মারাত্মক মাদক খাইয়ে দিয়েছিল। খুনের এই নৃশংসতা দেখে বহু অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাও মনে মনে খুনিকে ধিক্কার জানাচ্ছিল। অন্যদিকে বিচারের এই দীর্ঘসূত্রিতা লি চ্যাংফিংকে হতাশায় ডুবিয়ে দিচ্ছিল এবং তার মনোবল ধীরে ধীরে ভেঙে পড়ছিল। তিনি যেখানেই যেতেন বা যাই করতেন, মেয়ের স্মৃতি তাকে এক মুহূর্তের জন্যেও শান্তিতে থাকতে দিচ্ছিল না। ঠিক এমনই এক সময় হঠাৎ তার ফোনে একটি টেক্সট মেসেজ আসে, যেখানে এক খুনির নাম এবং ঠিকানা নির্ভুলভাবে লেখা ছিল। যদিও বার্তাটি কে পাঠিয়েছে তা নিয়ে তিনি কিছুই জানতেন না, কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা লি চ্যাংফিং ঠিকানায় একবার গিয়ে দেখার সিদ্ধান্ত নিলেন। টেক্সট মেসেজে দেওয়া ঠিকানা অনুযায়ী তিনি একটি অপরিষ্কার ও অগোছালো ঘরে এসে পৌঁছান। তবে ঘরের ভেতরে তখন কেউ ছিল না। ঘরের এক কোণে মেয়ের স্কুল ব্যাগটা দেখতে পেলেন লি চ্যাংফিং। তিনি যখন এই দৃশ্য দেখে হতবাক, ঠিক তখনই খুনিদের একজন ওয়াং তিয়ানশাও
বাইরে থেকে খাবার নিয়ে ঘরে ঢোকে। সে নিশ্চিন্তে কম্পিউটার চালু করে লি কিয়ানের উপর করা সেই পাশবিক অত্যাচারের ভিডিও দেখতে দেখতে আয়েশ করে খেতে শুরু করে। কিন্তু সে জানতো না তার পেছনেই লুকিয়ে আছে লি কিয়ানলো বাবা। মেয়ের শোকে লি চ্যাংফেংয়ের শরীর ও মন দুটোই ছিল বিপর্যস্ত। তিনি এতদিন কেবল অসহায়ভাবে অপেক্ষা করছিলেন, কিন্তু ভিডিওতে মেয়ের আর্তনাদ দেখে তার ভেতরের সমস্ত শক্তি যেন জেগে উঠল। তিনি অমানসিকভাবে ওয়াং তিয়ানশাওকে মারতে লাগলে সেও বেসবল ব্যাট তুলে পাল্টা তাকে পশুর মতো অনেকক্ষণ ধরে আঘাত করাতে থাকে। সেই সময় ভিডিওতে মেয়ের আর্তনাদ শুনে তার ক্রোধ আবার জ্বলে ওঠে। তিনি পাশে থাকা ড্রিঙ্কিং মেশিনটি তুলে নিয়ে ওয়াং তিয়ানশাওকে শেষ আঘাতটি করেন। ওয়াং তিয়ানশাও ভাবতেও পারেনি আইনের হাত থেকে বাঁচতে পারলেও এক প্রতিশোধ পরায়ণ বাবার ক্রোধ থেকে সে বাঁচতে পারবে না। একই সময় পুলিশও সূত্র ধরে ওয়াং তিয়ানশাওয়ের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু তারা পৌঁছাতে একটু দেরি করে ফেলে। ঘটনাস্থল এবং কম্পিউটারের ভিডিও দেখে তারা বুঝতে পারে খুনি লি চ্যাংফেং, কিন্তু তাকে খোঁজার জন্য লোক পাঠালে দেখা যায় লি চ্যাংফেং সেখানে নেই। তিনি গা ঢাকা দিয়েছেন। এরপর লিয়াংয়ের দল ওয়াং তিয়ানশাওয়ের পরিচিতদের বিষয় তদন্ত শুরু করে। তারা শিইউ ছাড়াও লুও ঝিংচেং নামে আরেকটি ছেলের খোঁজ পায়। জিজ্ঞাসাবাদের মাধ্যমে লিয়াংয়ের দল দ্রুতই একটি ইন্টারনেট ক্যাফে থেকে লুও ঝিংচেংকে খুঁজে বের করে। সে লিউ গ্যাং নামে আরেকজনের কথা জানায়। ফাইল ঘেটে পুলিশ জানতে পারে লিউ গ্যাং এবং শিইউ একসাথে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় শিকার হয়েছিল। লিউ গ্যাং এখন শপিং নামক জায়গায় একটি গাড়ি সারানোর দোকান চালায়। লিয়াংয়ের দল দ্রুত লিউ গ্যাংকে খোঁজার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ওয়াং তিয়ানশাওয়ের বাড়ি থেকে বেরিয়ে লি চ্যাংফেং শেষবারের মতো তার মেয়েকে দেখতে যান। এরপর তিনি শপিংয়ে যাওয়ার বাসে ওঠেন, কারণ ওয়াং তিয়ানশাওয়ের মোবাইল ফোন থেকে তিনি শিইউ এর ঠিকানা খুঁজে পেয়েছিলেন। শপিংয়ে পৌঁছে লি চ্যাংফেং দ্রুত সেই রিপেয়ার শপে চলে আসেন, কিন্তু দোকানের লোকটি যখন বুঝতে পারে যে তিনি গাড়ি সারাতে আসেননি, তখন তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এই উস্কানিতে পাত্তা না দিয়ে লি চ্যাংফেং লিউ গ্যাংয়ের দিকে ফিরে পাল্টা প্রশ্ন করে শিইউ কোথায় আছে। একজন বাবার রাগী মুখ দেখে তাদের বুঝতে বাকি নেই যে পরিস্থিতি অন্যরকম। তাই তারা লি চ্যাংফেংকে আঘাত করতে শুরু করে। এর মধ্যে লি চ্যাংফেং একটি ভিডিওর ক্যাসেট প্লেয়ার পায়। মারামারি লিউ গ্যাং একটি স্প্রে বের করে তাকে আঘাত করে, কিন্তু প্রতিশোধের নেশা লি চ্যাংফেংকে অনেক আগেই জীবন মৃত্যুর ভয় কাটিয়ে উঠেছে। তিনি একটি স্প্রে গান তুলে নিয়ে তাদের দিকে স্প্রে করেন। এরপর বেসবল ব্যাট দিয়ে প্রথমে টাকমাথার লোকটিকে আঘাত করে অজ্ঞান করে দেন। তারপর স্প্রে গানটি নিয়ে লিউ গ্যাংয়ের সাথে লি চ্যাংফেংয়ের ধস্তাধস্তি শুরু হয়। এই পরিস্থিতির মধ্যে লি চ্যাংফেং ভুলবশত ট্রিগার টেনে ফেলেন এবং গুলিটি লিউ গ্যাংয়ের উড়ুতে গিয়ে লাগে। যন্ত্রণায় চিৎকার করে লিউ গ্যাং সাথে সাথে শিইউ এর ঠিকানা বলে দেয়। শিইউ পুরনো শহরতলির একটি হাসপাতালে লুকিয়েছিল। এই তথ্য পেয়ে লি চ্যাংফেং বন্দুকের দুটি গুলি নিয়ে পূর্ব শহরতলির দিকে রওনা দেন। এরপর পুলিশ লিয়াং যখন সেখানে পৌঁছান, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নজরদারি ক্যামেরার ভিডিওতে লি চ্যাংফেংয়ের হাতে বন্দুক দেখে লিয়াং বুঝতে পারেন যে সে প্রতিশোধ নিতে শিইউকেই খুঁজছে। লিউ গ্যাংয়ের দেওয়া সূত্র ধরে লিয়াংয়ের দল দ্রুতই পুরনো শহরতলির হাসপাতালে পৌঁছে যায়, কিন্তু তারা সেখানে শিইউকে না পেলেও বরং এক বন্দি মেয়েকে খুঁজে পায়। লিয়াং প্রথমে ভেবেছিলেন মেয়েটিকে শিইউ বন্দি করে রেখেছে, তাই তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। একই সময় হোটেলের বাইরে লি চ্যাংফেংও এসে দূর থেকে নজর রাখে। কিছুক্ষণ পরই শিইউ তার গাড়ি নিয়ে হোটেলের কাছে এসে থামে। সে সরাসরি ভেতরে না ঢুকে ফোন বের করে মেয়েটিকে নিচে আসতে বলে। লিয়াং ভাবতেও পারেননি যে মেয়েটি শিইউকে সাহায্য করবে। মেয়েটি চিৎকার করে ফোনে বলে, পালাও, পুলিশ! এই সংকেত পেয়ে শিইউ ঘুরে স্পিডে গাড়ি চালাতে শুরু করে। সাথে সাথে লি চ্যাংফেংও গুলি চালান। শিইউ কোনো মতে বেঁচে গিয়ে জঙ্গলের দিকে ছুটে পালায়। লি চ্যাংফেং তাকে অনুসরণ করেন। ঠিক সেই মুহূর্তে লিয়াংও লি চ্যাংফেংকে দেখতে পান। তিনি সহকর্মীদের জানিয়ে দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে লি চ্যাংফেংয়ের পিছু নেন, কিন্তু ধূর্ত শিইউ জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। লক্ষ্য হারিয়ে ফেলায় লি চ্যাংফেংকেও পালাতে হয়। কিন্তু তিনি যা আশা করেননি তা হলো পুলিশ লিয়াং তাকে ধরে ফেলবে। পুলিশ লিয়াং বলে, দাঁড়াও, নইলে গুলি করব। সামনে দাঁড়িয়ে থাকা লি চ্যাংফেংয়ের দিকে তাকিয়ে লিয়াংয়ের মনেও সহানুভূতি জাগে। তিনি বুঝতে পারছিলেন আইনের অপূর্ণতার কারণেই একজন বাবা আজকে খুনিতে পরিণত হয়েছে। এই আইন বহু অল্প বয়স্ক অপরাধীকে পার পেতে সাহায্য করেছে,
এবং ভুক্তভোগীর পরিবারকে আরও যন্ত্রণার দিকে ঠেলে দিয়েছে। যদিও তিনি আইন অনুযায়ী এই অপরাধীদের শাস্তি দিতে চান, কিন্তু একজন পুলিশ অফিসার হিসেবে তার হাত পা বাঁধা। তবে মানবিকতার খাতিরে তিনি একজন প্রতিশোধ পরায়ণ বাবাকে চলে যাওয়ার সুযোগ করে দেন। একই সময় সেই ইউ তার আরেক সঙ্গী লুও ঝিংচ্যাংকে ফোন করে, কিন্তু সে জানত না যে পুলিশ আগে থেকেই লুও ঝিংচ্যাংয়ের বাড়িতে উপস্থিত ছিল এবং তাদের কথোপকথন শুনছিল। তারা শহরের চত্বরে দেখা করার পরিকল্পনা করে। এই তথ্য পেয়ে পুলিশ সাথে সাথে ব্যবস্থা নেয় এবং পরের দিন নির্দিষ্ট জায়গায় বিশাল পুলিশ বাহিনী পাঠিয়ে দেয়। অন্যদিকে শিইউকে খুঁজে বেড়ানো লি চ্যাংফেংও হঠাৎ একটি বার্তা পান, যেখানে শিইউ এবং লুয়ে ঝিংচ্যাংয়ের দেখা করার জায়গাটি উল্লেখ ছিল। দেখা গেল বার্তাটি আর কেউ নয়, স্বয়ং লুও ঝিংচ্যাংয়ের বাবা পাঠিয়েছেন। যদিও লুও ঝিংচ্যাংয়ের বাবা জানতেন যে তার ছেলে সরাসরি ধর্ষণের সাথে জড়িত ছিল না, কিন্তু লি কিয়ানকে অপহরণ করার সময় সে শিইউয়ের সাথে ছিল। তাই আইন অনুযায়ী সে একজন সহযোগী অপরাধী। নিজের ছেলেকে এই অপরাধের দায় থেকে মুক্ত করতে তিনি লি চ্যাংফেংকে সাহায্য করার পরিকল্পনা করেন। তিনি শিইউয়ের অবস্থান লি চ্যাংফেংকে জানিয়ে দেন, যাতে লি চ্যাংফেং তাকে হত্যা করে এবং পুলিশের সব মনোযোগ তার দিকে চলে যায়। তিনি ভেবেছিলেন এভাবে তার ছেলে এই অপরাধের দায় থেকে পুরোপুরি বেঁচে যাবে। সব কিছু তার পরিকল্পনা মতোই এগোচ্ছিল। লি চ্যাংফেংয়ের কারণে শিইউ পুলিশের হাত থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু শিইউয়ের ভাগ্য বেশি দিন সহায় নয়। রাস্তার এক মোড়ে তার সাথে লি চ্যাংফেংয়ের দেখা হয়ে যায়। শয়তান! চিৎকার করে ওঠেন লি চ্যাংফেং। ঠিক সেই মুহূর্তে পুলিশও সেখানে এসে পৌঁছায়। লি চ্যাংফেংয়ের প্রতিশোধ পরায়ণ বিকৃত মুখ দেখে শিইউ ভয়ে জমে যায়। পুলিশ তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু লি চ্যাংফেং তখন কিছুই শোনার অবস্থায় ছিল না। নিজের জীবনের বিনিময়ে হলেও তিনি মেয়ের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলেন। লি চ্যাংফেং যখন গুলি করতে উদ্যত হন, ঠিক সেই মুহূর্তে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। একজন প্রতিশোধ পরায়ণ বাবা মাটিতে লুটিয়ে পড়ার আগ পর্যন্ত লি চ্যাংফেং তার মেয়ের হত্যার প্রতিশোধ নিতে পারেননি। গল্পের শেষে শিইউকে তার অপরাধের জন্য 15 বছর কারাদণ্ড দেওয়া হয়। এই ধরনের ঘটনা সমাজের আইনের খারাপ দিকগুলো তুলে ধরে। তাই চীনা আইন বাধ্য হল সময়ের সাথে সাথে তাদের দেশের আইন ব্যবস্থায় পরিবর্তন করতে। বর্তমানে কিশোর সুরক্ষা আইন সংশোধন করে অপরাধের জন্য ন্যূনতম বয়সসীমা 12 বছর করা হয়েছে, যা একটি খুবই ভালো পদক্ষেপ। তবে গল্পের শেষের দিকে কিছু কথা বলতে চাই। এই সিনেমায় শেষ পর্যন্ত একটি গুলির শব্দে থেমে গিয়েছিল এক বাবার নিঃশব্দ কান্না। লি চ্যাংফেং তার মেয়ের জন্য বিচার চেয়েছিল, কিন্তু পৃথিবী তাকে উপহার দিল এক বুক ভরা শূন্যতা আর ঠোঁটের কোণে জমে থাকা একটাই প্রশ্ন, আমার মেয়েটা কোথায়? তার মৃত্যু শুধু এক প্রতিশোধের অসমাপ্তি ছিল না, এটি ছিল সেই ব্যবস্থার প্রতি এক নীরব ধিক্কার, যা এক শোকাহত বাবাকে খুনি হতে বাধ্য করেছিল। হয়তো আইন জিতেছে, কিন্তু মানবতা সেদিন আরও একবার হেরে গিয়েছিল সেই রাস্তায়, যেখানে এক বাবার লাশ পড়েছিল আর তার প্রতিশোধের আগুন নিভে গিয়েছিল চিরতরে। তাই এই মুভিটি শুধু একটি থ্রিলার বা ক্রাইম স্টোরি নয়, এটি এক বাবার নীরব কান্নার দলিল। এটি সেই সব লি চ্যাংফেংদের গল্প, যারা আইনের শুকনো পাতার আড়ালে চাপা পড়া ন্যায় বিচারের জন্য আজও লড়াই করে চলেছে। আপনারা কমেন্টে জানান, লি চ্যাংফেং যা করেছে তাকে কি আপনারা সমর্থন করেন? একজন বাবা হিসাবে তার যন্ত্রণা কি তার নেওয়া পথকে সঠিক প্রমাণ করে? আপনাদের মতামত জানতে আমি অপেক্ষা করব। দেখা হবে পরের কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের চ্যানেল মুভির আত্মকথার সঙ্গে থাকবেন।